সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। এনটিভির আয়োজনে আইএফআইসি নিবেদিত এই সময় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জাহেদ চৌধুরী আপনাদের সঙ্গে আছি। এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দিনব্যাপী মালয়েশিয়ায় ব্যস্ত সময় পার করে রাতে চীনে গিয়ে পৌঁছেছেন 5 দিনের রাষ্ট্রীয় সফরে। প্রধানমন্ত্রীর চীন সফর নানা কারণে আলোচিত হচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ বিবেচিত হচ্ছে। এই চীন সফর নিয়ে সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করব। এর বাইরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ চেষ্টা করছে বাংলাদেশে আবারও বিশৃঙ্খলা সৃষ্টির, এবং সরকারের তরফ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে আগামীকাল 23শে জুন তারা তাদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এটাকে কেন্দ্র করে দেশব্যাপী বিশৃঙ্খলার ছক এঁকেছে, কিন্তু সরকার সক্রিয় হয়েছে। সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে 6টি জেলায়। 18,000 পুলিশ সদস্য ডিএমপি এলাকায় দায়িত্ব পালন করবে। এইসব নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার জন্য আমাদের স্টুডিওতে দুজন অতিথি উপস্থিত রয়েছেন। আমার ঠিক বাইরে রয়েছেন পারভেজ করিম আব্বাসী, নির্বাহী পরিচালক সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ এবং সহকারী অধ্যাপক ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। জনাব আব্বাসী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এনটিভি স্টুডিওতে। আর রয়েছেন জনাব এমরান সালেহ প্রিন্স, যুগ্ম মহাসচিব বিএনপি। জনাব এমরান সালেহ প্রিন্স, আপনাকেও স্বাগত জানাচ্ছি এনটিভি স্টুডিওতে। আমরা জনাব পারভেজ করিম আব্বাসীকে দিয়ে আলোচনাটা শুরু করতে যাচ্ছি। যেমনটি আমি বলছিলাম যে বাংলাদেশের প্রধানমন্ত্রী এই মুহূর্তে চীনে পৌঁছেছেন এবং তার এই চীন সফর নানা কারণে আলোচিত হচ্ছে বেশ কিছু দিন থেকে। এবং আজকে দিনব্যাপী উনি সারাদিন, গতকাল গিয়েছিলেন মালয়েশিয়ায়, গতকালকে এবং আজকে এই 2 দিন ব্যস্ত সময় পার করেছেন মালয়েশিয়াতে। মূল প্রোগ্রামগুলো হয়েছে আজকে। আমরা সারাদিন সকাল থেকে শুরু করে অনেকগুলো প্রোগ্রাম দেখেছি এবং রাতে উনি চীনে পৌঁছেছেন। তো সামগ্রিকভাবে তার এই চীন সফরটাকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন, আর মালয়েশিয়া সফরটা কেমন হলো? আচ্ছা, ধন্যবাদ জাহিদ ভাই। তো প্রথমত যে সফর দিয়ে উনি শুরু করলেন সেটা দিয়ে শুরু করি, যে মালয়েশিয়ার সফর। তো আমরা যদিও বা অনেকে এর মধ্যে এখানে হয়তো এক ধরনের একটা থিওরি আছে যে জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, ওনার উপর বেশ কিছু বলবো যে প্রতিবেশী রাষ্ট্রের, বিশেষত ভারতের এক ধরনের একটা বলবো যে ওদের একটা ইচ্ছা ছিল বা এক ধরনের একটা চাপও ছিল যে প্রথম সফরটা উনার এখানে ভারত দিয়ে শুরু হতে হয়, বা এটার একটা বিকল্প হিসেবে ধরা হচ্ছিল ভুটান, নেপাল বা মালদ্বীপ, এরকম কোনো একটা দেশে সার্ক কান্ট্রিজে যাবেন। তো অনেকে বলছে হচ্ছে যে মালয়েশিয়া হচ্ছে যে এটা হচ্ছে সেফ অল্টারনেটিভ, এবং এরপর যে আগ্রহটা ছিল যে এরপর যে কি সেকেন্ড ভিজিটটা কোথায় হয়। তো প্রথমেই বলতে হয় যে মালয়েশিয়ার সফরটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। কেন, এক, দক্ষিণ পূর্ব এশিয়া বা সাউথ ইস্ট এশিয়াতে মুসলিম প্রধান দেশ মালয়েশিয়ার সাথে আমাদের অনেক বছরের গভীর সম্পর্ক এবং সংযোগ আছে। মালয়েশিয়া আমাদের সাউথ ইস্ট এশিয়ার মধ্যে, এবং মালয়েশিয়া হচ্ছে আমাদের সাথে ট্রেড পার্টনারশিপ আছে। ওদের ওখানে প্রায় আমরা হচ্ছে ওদের ওখান থেকে $2.9 বিলিয়ন আমদানি করি। এখান থেকে আপনার এর মধ্যে হচ্ছে তেল বা পাম অয়েল, যেটাকে বলা হয় রাবার, তারপর হচ্ছে আপনার ওটা আছে, এবং আমরা প্রায় $280 মিলিয়ন মতো হচ্ছে ওখানে রপ্তানি করি, কিন্তু ওটা কম। কিন্তু মূল যে কথাটা আপনি যেটা বলছেন, দ্বিতীয়টা, যে আমাদের শ্রমবাজার, বিশাল বড় শ্রমবাজার, ওখানে বর্তমানে এখানে বৈধ বাংলাদেশি শ্রমিক হচ্ছে 8 লাখের মতো কাজ করছে, কর্মরত আছে। এবং সাম্প্রতিককালে মালয়েশিয়াতে যেহেতু, এবং দুঃখজনকভাবে সত্য, যে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের, আমাদের যারা হচ্ছে এই যেটাকে বলে আদম ব্যবসায়ী যারা আছে, বা এখানে এরা যেখানে এই লেবার ম্যান পাওয়ার শুনতে আর একটু ভালো লাগে, তো ওরা অনেকের হয়তো অসাধু এখানে হচ্ছে প্র্যাকটিসের জন্য মালয়েশিয়াতে এখন সাম্প্রতিককালে কিন্তু আমাদের এখানে আগের মতো এখানে লেবার যাচ্ছে না। তো এবং এটা বন্ধ রয়েছে, এটা এখানে বন্ধ হয়ে আছে। এবং 3 নম্বর যেটা এর সাথে সম্পৃক্ততা আছে, যে আমাদের মালয়েশিয়াতে এখন প্রায় 11,000-এর মতো বাংলাদেশি আমাদের ছাত্রছাত্রীরা এখন পড়াশোনাও করছে, এবং 4 হচ্ছে মালয়েশিয়াতে হচ্ছে আমাদের প্রচুর বাংলাদেশি পর্যটন করতে চায়। এখন প্রধানমন্ত্রী এখানে, এবং বাংলাদেশের যিনি বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, উনি বাংলাদেশের মোটেও উনি কিন্তু এখানে হচ্ছে যে অপরিচিত নন, বাংলাদেশে বেশ কয়েকবার আসছেন, এবং সাম্প্রতিককালে শেষবার হচ্ছে যখন
ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রী স্টপ ওভার ফ্লাইট এখানে আসছেন। আসছে এবং ওনার মেয়ে যিনি ওনার পার্টির সেকেন্ড জি, জি, ম্যান জি, জি। সিনিয়র ভাইস চেয়ারম্যান, উনি তো এই অন্তর্বর্তী সরকারের সময় এই গত দেখ- জানুয়ারি মাসে অথবা ডিসেম্বরে উনি বাংলাদেশ ভিজিট করে গেছেন, একটা সেমিনারে আসছেন। জি, তো এখন এখান থেকে যখন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ওখানে গেলেন, তো এখানে বেশ কিছু এখানে চুক্তি এখানে স্বাক্ষর হয়েছে। একটা হচ্ছে যে একটা এমওইউ যেটা সাইন করা হয়েছে, যেখানে হচ্ছে কাউন্টার টেররিজম এটাকে কিভাবে বন্ধ করা যায়। মালয়েশিয়ার এখান থেকে যে খুব সফলভাবে এটা করেছে, তো এখান থেকে বাংলাদেশ এখানে কোঅপারেশন বা কোলাবোরেশন করতে চাচ্ছে। এছাড়া হচ্ছে এক্সচেঞ্জ অফ নোট হয়েছে, যে একটা হচ্ছে ইনভেস্টমেন্ট প্রমোশন, আরেকটা হচ্ছে যে কালচারাল কোঅপারেশন, এবং যেটা আরও দরকারি জিনিস এটা হচ্ছে যে ব্যবসা এবং বিনিয়োগ বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে কীভাবে বাড়ানো যায়, তার জন্য ফ্রি ট্রেড এগ্রিমেন্ট যেটা আছে এটাকে হচ্ছে ফাস্ট ট্র্যাক করা। 2005 সালে কিন্তু মালয়েশিয়া অনেক আগ্রহ প্রকাশ করেছিল এখানে করার জন্য, কিন্তু আমাদের এনবিআর তখন তৎকালীন এনবিআর এর কর্মকর্তাদের জন্য কিন্তু এটা তখন আটকে গেছিল। এখন এইটাকে ফাস্ট ট্র্যাক করে হচ্ছে 2027 সালের মধ্যে এটাকে এখানে সাইন করার একটা চেষ্টা করা হচ্ছে। এবং তাছাড়াও হচ্ছে মালয়েশিয়ার কাছ থেকে আমরা চাইছি হচ্ছে হালাল ইকোনমি যেটাতে আছে, যেখানে মালয়েশিয়া অগ্রণী ভূমিকা পালন করছে, বা হচ্ছে আপনার যে কৃষিক্ষেত আছে, বা আমাদের এখানে শিক্ষা আছে, সেমিকন্ডাক্টর আছে, এগুলোতে সেমিকন্ডাক্টর একটা ভাইটাল কারণ এখনকার ইয়েতে জানেনই যে প্রেক্ষাপটে সেমিকন্ডাক্টর একটা গুরুত্বপূর্ণ এটা মালয়েশিয়ার এক্সপেরিয়েন্স এক্সপিরিয়েন্স এখানে হচ্ছে সবসময় একটা ভালো একটা এখানে ইন্ডিকেশন আছে। এবং মালয়েশিয়াতে এখানে হচ্ছে হাইটেক ইন্ডাস্ট্রি যেগুলো আছে সেখানে এক্সপার্টিস আছে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা এখানে যেটা চেয়েছি হচ্ছে যে আমরা আসিয়ানের এখানে হচ্ছে সেক্টরাল ডায়ালগ পার্টনার, আমরা এখানে এটার জন্য মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছি, যাতে আসিয়ানে যাতে আমরা সম্পৃক্ত হতে পারি। এবং আমাদের আরসেপ রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ, যেখানে চীনের আন্ডারে যে সবচেয়ে বড় এখানে যে একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়েছে, ওখানে আমরা যোগদানের জন্য করার জন্য মালয়েশিয়ার কাছে সমর্থন চেয়েছি। এবং অবশ্যই রোহিঙ্গাদের ব্যাপারে মালয়েশিয়া যে এখন এখানে নীতিগত আমাদের সমর্থন দিচ্ছে, ওই সমর্থনটাকে আবার কাজে লাগানো এবং আরও কিছু নীতিগত বিষয়ে আমরা এখানে কথা বলি। এটা হচ্ছে মালয়েশিয়ার সফর। মালয়েশিয়ার সফর থেকে এটা ছিল, যদি আপনারা মনে করেন কার্টেন রেজার, তাহলে আসল জিনিসটা হচ্ছে মেইন কোর্স হচ্ছে আমি তাহলে জনাব এমরান সালে প্রিন্সের কাছ থেকে মালয়েশিয়া সফর নিয়ে একটু শুনে আসি, তারপরে চীন সফর নিয়ে আমরা আলোচনা করব। জনাব এমরান সালে প্রিন্স। ধন্যবাদ জাহিদ ভাই আজকে আমাকে এই শোতে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমার সাথে যিনি সহ আলোচক আছেন জনাব পারভেজ সাহেব, তাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি, দর্শক শ্রোতাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তো আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তারেক রহমান যে মালয়েশিয়া সফর করলেন। এই সফরের মধ্য দিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে আমাদের যে অর্থনৈতিক এবং কূটনৈতিক যে একটা বিষয়টাকে আমরা যে অগ্রাধিকার দিচ্ছি বিএনপি বা তারেক রহমান, সেটার বার্তা বহন করে এই সফরের মধ্য দিয়ে। তো এক মোটা দাগে যদি আমরা রাজনৈতিক ভাষ্যে যদি যেটা আমরা বলতে পারি, যে মালয়েশিয়া সফরের সবচেয়ে বড় অর্জন হচ্ছে বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার উন্মুক্তকরণের একটা উদ্যোগ নেওয়া, নতুন বিনিয়োগ আকর্ষণের পথ তৈরি করা, মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নেওয়া, এবং বাংলাদেশ এবং মালয়েশিয়ার সম্পর্ককে শ্রমনির্ভর সহযোগিতা থেকে অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারিত্বের নতুন পর্যায়ে উন্নীত করা। এটা মোটামুটি একটা রাজনৈতিক ভাষ্য হিসেবেই আমরা এটা গ্রহণ করতে পারি। আর আজকে প্রধানমন্ত্রী যেই আমাদের তারেক রহমান ওখানে প্রেস কনফারেন্সে যেই আগ্রহ প্রকাশ করেছেন, যেটা যে আসিয়ানের মানে সেক্টরাল ডায়ালগ পার্টনার আমরা হতে চাই, এবং একই সাথে ভবিষ্যতে রিজিওনাল কোঅপারেটিভ ইকোনমিক পার্টনারশিপ, সেখানেও আমরা যোগ দিতে চাই। এর মধ্য দিয়ে আমরা কি অর্জন করতে পারবো, যে এখানে রপ্তানি বাণিজ্যের আমাদের সম্প্রসারণ ঘটাতে পারবো, শুল্ক সুবিধা এবং বাণিজ্য বৃদ্ধি করতে পারবো, বিদেশি বিনিয়োগ আমরা এখানে বৃদ্ধি করতে পারবো, এলজিসি পরবর্তী যে চ্যালেঞ্জ মোকাবেলা, সেখানে আমরা নিজেদেরকে আরও মানে সক্ষমতা আমরা তৈরি করতে পারবো, এবং একই সাথে আঞ্চলিক সরবরাহের যে শৃঙ্খলা বা সাপ্লাই চেইন, সেটাকে আমরা সেখানে আমরা অংশগ্রহণ করতে পারবো, কৌশলগত কূটনীতিক যে গুরুত্ব সেটা এখানে আমরা বৃদ্ধি করতে পারবো। তো এর মধ্য দিয়ে মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে মোটামুটি এই বিষয়গুলোই এখানে সামনে এসছে। আরও একটি বড় দিক রয়েছে, যেটা আমরা সবাই জানছি, যে বাংলাদেশের এখন পররাষ্ট্র নীতি কী হবে। তারেক রহমানের প্রথমে আমি বলেছি যে ওনার মালয়েশিয়া সফরকে প্রথম মানে বেছে নেওয়ার মধ্য দিয়ে যে দক্ষিণ পূর্ব এশিয়ার যে কূটনৈতিক রাজনৈতিক যে মানে অর্থনৈতিক যে কূটনীতি, সেটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, যেটা পারভেজ ভাই কিছুটা আলোকপাত করেছেন। তো এর মধ্য দিয়ে আমরা একটা নতুন পররাষ্ট্র নীতির যে বার্তা, সেটা আমরা দিতে যাচ্ছি, এবং এখানে একটা ভারসাম্যপূর্ণ একটা
কূটনীতি আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, সেটারও কিন্তু একটা বার্তা এর মধ্যে দিচ্ছে। আপনার কাছে আবারও আসবো জনাব আব্বাসী, আপনাকে যেখানে থামিয়ে দিয়েছিলাম যে চীন সফর, অলরেডি আমাদের প্রধানমন্ত্রী চীনে পৌঁছেছেন এবং 5 দিনের চীন সফর শুরু হয়েছে। চীনের প্রেসিডেন্টের সাথেও বৈঠক হবে, আর চীনের প্রধানমন্ত্রীর ফর্মাল আমন্ত্রণে ফর্মাল মিটিংটা তো প্রধানমন্ত্রী টু প্রধানমন্ত্রী লেভেলে হবে। তো এই চীন সফরটাকে আপনি কিভাবে দেখছেন? প্রথমত বলতে হবে যে আমাদের 1975 সালের পর থেকে যখন কূটনৈতিক সম্পর্ক স্থাপন চীনের সাথে স্থাপিত এবং হলো। এটা বিএনপির আমলেই, প্রেসিডেন্ট জিয়া রহমান আমলে এখানে হচ্ছে তখন চীনের সাথে এখানে হচ্ছে একটা ডিপ্লোম্যাটিক প্রক্সিমিটি বা এখানে নৈকট্য হলো। তো চীন আমাদেরকে হচ্ছে যে অ্যাক্রস রেজিমস, এটা কিন্তু এখানে কোনো রেজিম বলতে পারবে না চীন আমার একা, চীন বাংলাদেশের বন্ধু, এই একটা ব্যাপারে এটা হচ্ছে 75-এর পরে যত সরকারই আসছে সব কি বিএনপি কি আওয়ামী লীগ কি জাতীয় পার্টি সবার সাথে কিন্তু চীন এক ধরনের এনগেজমেন্ট করেছে, এনগেজমেন্টের মাত্রা ভ্যারি করেছে কিন্তু আছে। এখন আপনি যদি দেখেন যে শুধু তথ্য হিসাবে যদি ধরেন, প্রথমে আমাদের সবচেয়ে বড় হচ্ছে বাণিজ্যের এখানে অংশীদার হচ্ছে চীন। আমাদের চীনের সাথে ডেভেলপমেন্ট পার্টনার, একটা বড় জিনিস এটা, ওটা হতে যাচ্ছে যে আমাদের এমনি যদি আপনি যদি ব্যবসাটাই দেখেন, $24 বিলিয়ন মতো আমরা শুধু চীন থেকে আমরা কাঁচা মাল, আমরা ফিনিশ গুডস বা ইলেকট্রনিক প্রোডাক্টস বা তেল বা রিফাইন্ড প্রোডাক্টস বা আপনার হচ্ছে ইয়ার্ন বা ফ্যাব্রিক অ্যাক্সেসরিজ আমরা আমদানি করি, এবং আমরা $1.16 বিলিয়ন মতো করে রপ্তানি করি। এটা তো একটাই হিসাব কেন। এবং আমাদের সবচেয়ে বড় আমদানি মানে যে দেশ থেকে করি এটা হচ্ছে চীন। তো আমাদের 100 টাকা যদি আমদানি করি, 25 টাকার আমদানি হয় হচ্ছে চীন থেকে। আচ্ছা, দ্বিতীয় বৃহত্তম হচ্ছে আবার ভারত, 18%। আর আমি এখানে একটা আমি বলে দিচ্ছি যে ভবিষ্যতে এটা আবার পরে আসবো এখানে। আর আমাদের সবচেয়ে বড় রপ্তানি বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র, এটার উপরে হচ্ছে আমাদের পররাষ্ট্রনীতি প্রভাব দেখা যাবে। তো চীনের সাথে এবং সাম্প্রতিককালে অনস্বীকার্য চীনের এখানে হচ্ছে যে অর্থনৈতিক উত্থান হয়েছে বিস্ময়কর, এবং এর বিশ্বের 3য় বৃহত্তম এখানে হচ্ছে অর্থনীতি হয়ে গেছে। এবং অবশ্যই আমি বলবো যে মিলিটারি টেকনোলজিতে ওদের প্রাউসটা বেড়ে গেছে। এবং তার সাথে সাথে বিআরআই যখন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ হলো, বাংলাদেশ যখন যোগদান করলো শেখ হাসিনা সরকারের আমলেও, তখনও কিন্তু ভারতের প্রচণ্ড আপত্তি ছিল সে সময়, কিন্তু তখন থেকে কিন্তু বিআরআই এখানে কিন্তু আমরা চেয়েছি অ্যাক্রস রেজিমস যে চীন আমাদের দেশে, আপনি যেটা বললেন এখানে অবকাঠামোগত ভৌত অবকাঠামোগত এখানে হচ্ছে বিনিয়োগটা বাড়াক। এবং এটার একটা তো আমরা হচ্ছে আমাদের এইটার একটা সুবিধা পাচ্ছি, পদ্মা ব্রিজ তো দেখতেই পাচ্ছি চোখের সামনে। এছাড়াও আমাদের এখন হচ্ছে চীনের কাছে আমাদের এখন বেশ কিছু এখানে প্রধানমন্ত্রী টিম থেকে বলা হয়েছে যে আমরা $6 বিলিয়ন মতো চীনের কাছে ফাইন্যান্সিং চাইছি, একভাবে না আরেকভাবে। এর মধ্যে যদি খুব মোটা দাগে আমি যদি বলি, প্রথমে হচ্ছে যে আমরা চাইছি হচ্ছে ব্যবসা সম্প্রসারণ করা, 2 হচ্ছে চীনের বিনিয়োগটা করা, 3 হচ্ছে আমাদের ওখান থেকে প্রযুক্তি ট্রান্সফারটা করা বা টেকনোলজি ট্রান্সফার, 4 হচ্ছে আমাদের রিনিউয়েবল এনার্জিটার উপর এখানে হচ্ছে চীনের প্রযুক্তিটা নিয়ে আসা। তো এই 4টার মধ্যে আমরা যদি এখন দেখি একে একে যে চাইনিজদের কাছ থেকে আমরা এখানে কি কি জিনিস এখানে মোটামুটি আমরা আশা করতে পারি। অবশ্যই এখানে ওদের এখানে প্রধানমন্ত্রী যেখানে যাচ্ছেন ডালিয়ানে আজকে পৌঁছেছেন, এখানে একটা কনফারেন্স অ্যাটেন্ড করে তারপরে ফর্মালি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এখানে এটাকে বলা হয় সামার ডেভোস। এখানে সামার ডেভোস যেখানে যাচ্ছেন চ্যাম্পিয়ন্স অফ 2026, এখান থেকে কিন্তু হচ্ছে বাংলাদেশ তার ইচ্ছা ব্যক্ত করেছে চায়নার নেতৃত্বে আপনার যে এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট টেকসই গোল, ওখানে গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ চায়নার প্ল্যাটফর্মে ওরা যোগদান করবে, যাতে এখান থেকে আমাদের ডেভেলপমেন্ট পার্টনারশিপ চায়নার সাথে আরও হচ্ছে যে দৃঢ় ভিত্তিতে স্থাপন করা হয়। এছাড়া তারপর এখানে যখন প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দেখা করবেন গ্রেট হলে, এবং প্রধানমন্ত্রী এখানে লি চিয়াংয়ের সঙ্গে যখন দেখা করবেন, তখন এখান থেকে আমরা উনি চাইছেন এখানে হচ্ছে কি কি জিনিস। এর মধ্যে এখানে দেখা যাচ্ছে যে প্রায় আমরা 1 ডজনের মতো এই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করব। এর মধ্যে গ্রিন এনার্জি এখানে আমরা বিনিয়োগ চাচ্ছি, ইলেকট্রিক ভেহিকেলসের মধ্যে চাইছি, সোলার পাওয়ারের মধ্যে চাচ্ছি, মেঘনা যে বন্দর আছে এটার মধ্যে বড় চাচ্ছি, ওটার মডার্নাইজেশনটা, মিডিয়া কোঅপারেশন চাচ্ছি। এবং তাছাড়া হচ্ছে আমরা চাইছি হচ্ছে যে আমাদের যে পাওয়ার গ্রিড আছে, যেখানে এখানে আমাদের ট্রান্সমিশনের ত্রুটি বিচ্যুতি আছে, সেটাও আমরা চাচ্ছি। ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যাচ্ছে, এখানে চায়নার ওই এক্সপার্টিসটা আছে। এবং আরও ইন্টারেস্টিং হচ্ছে যে আমরা চাইছি যে দ্বিতীয় পদ্মা ব্রিজ, তারপর যমুনা ব্রিজ, এখানেও চীনের সাথে আমরা একটা প্রজেক্ট করতে চাচ্ছি। এবং লাস্ট বাট নট লিস্ট,
আমরা এটাও হয়তো এখানে আলাপ হতে পারে যে আমাদের যে তিস্তা রিভার ম্যানেজমেন্ট প্রজেক্ট আছে না, বলা সেখানে হয়েছে তো হচ্ছে যে এটাও এখানে হয়তো আলাপ এটা হবে। আলাপ হতে পারে। চীনও এর সাথে সাথে কিছু জিনিস চাইছে, শুধু এটা তো একতরফা হতে পারে না। জি। চীনও এখানে যেটা চাইছে যে এখন ওরা চাইছে যে চীনের নেতৃত্বে যে একটা অল্টারনেটিভ যুক্তরাষ্ট্রের বা পশ্চিমা জোটের বাইরে চীনের বা রাশিয়ার নেতৃত্বে যে এখানে একটা আলাদা একটা অর্থনৈতিক একটা স্ট্রাকচার দাঁড় করাচ্ছে। চীন বলছে যে বাংলাদেশ আস্তে আস্তে হচ্ছে তাদের চীনের সাথে যেখানে ব্যবসাগুলো করবে ইউয়ানে করবে। যে চীন সফরে আপনি যতটুকু বলেছিলেন যে বাংলাদেশ কি চায়, তার বিপরীতে চীন আমাদের কাছে কি প্রত্যাশা করে, এই চীনের প্রত্যাশাটুকু আপনি বলতে চীনের শুরু করুন। প্রত্যাশাটা যদি বলি সংক্ষিপ্তভাবে, এক, আমাদের সাথে তো ওদের ডিফেন্স কোঅপারেশন আছে। জি। তো ডিফেন্স কোঅপারেশনে তো আমাদের প্রায় 2024 পর্যন্ত যেগুলো সিপ্রি বা বাইরে যে অর্গানাইজেশন আছে প্রায় 60 থেকে 70% ওয়েপন সোর্সিং করা হতো চীনে থেকে। এখন অবশ্য অনেক ডাইভার্সিফিকেশন হয়েছে। এখন চীনের সাথে দু তিনটি জিনিসের মধ্যে একটা হচ্ছে ওরা চাইছে ডলারাইজেশন। সারা বিশ্বে ওরা চাইছে যাদের সাথে ওরা ব্যবসা বাণিজ্য করে তাদের সাথে ইউয়ানেই ওরা বাণিজ্য করবে, এবং ওরা আরও আগ্রহ দেখাচ্ছে যে বাংলাদেশের মতো অন্যান্য দেশগুলোকে যে ওদের কোম্পানিগুলোকে বাংলাদেশি কোম্পানি চীনে যাতে রেজিস্টার্ড হয় এবং ওখান থেকে ওরা অল্প সুদে ওরা ক্যাপিটাল রেজ করতে হবে, যেটা বলে পান্ডা বন্ড এটাকে। তো এইগুলোকে ইস্যু করা বা ক্রস বর্ডার এখানে হচ্ছে যে চাইনিজ ইউয়ান কারেন্সিটা এখানে আনার জন্য এইগুলো যে চীনে আগ্রহ আছে। কিন্তু আমরা জানি যে যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকরা, শুধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নয়, ডেমোক্র্যাটস বা রিপাবলিকানরা, ডলারাইজেশন হলে যে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক আধিপত্য যেখানে মানে বিঘ্নিত হবে এটার ব্যাপারে ওদের আশঙ্কা আছে, এবং এটার উপরে খুব পিউনিটিভ ট্যারিফ ওরা কিন্তু থ্রেটেন করেছে। তো এই একটা ব্যাপারে আমাদের একটু সতর্ক হতে হবে। আর দুই, বেশ কিছু প্রযুক্তি আমরা চাইছি চীনের কাছ থেকে, যেমন ইলেকট্রিক ভেহিকলস, সারা বিশ্বে বিওয়াইডি এখানে নাম আছে, বা ওদের যে বাইডু যেটা আছে, যে ওখানে গুগলের অল্টারনেটিভ, ওদের কাছ থেকে আমরা এখানে ফিনটেকের অনেক কিছু চাইছি, আলিবাবার কাছ থেকে চাইছি ফিনটেক। কিন্তু এইগুলো সাম্প্রতিককালে পেন্টাগন যে এখানে কিন্তু ওরা এই তিনটি কোম্পানির উপরে কিন্তু ওরা ডুয়েল টেকনোলজি বলে ওদের ওখান থেকে ওরা টেকনোলজি বা ওদের প্রোডাক্ট কিন্তু ক্রয় করে না। এবং এই নিষেধাজ্ঞা দেওয়ার পরে এবং ডোনাল্ড ট্রাম্পের ভিজিটের পরে, এটার পরেই কিন্তু আমরা আশা করতে পারি বা আশঙ্কা করতে পারি যে ট্রেজারি এবং কমার্স, ওদের যেখানে ট্রেজারি মিনিস্ট্রি আছে এখান থেকে হচ্ছে নানান ধরনের স্যাংশনস দেওয়া শুরু করবে। এবং আমাদের আরেকটা মাথায় চিন্তা করতে হবে যে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার মেয়াদ শেষ হওয়ার আগে আমরা অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড সাইন করেছি আমেরিকার সাথে, যুক্তরাষ্ট্রের সাথে। জি। এবং ওখানে কিন্তু আমরা বলেছি যে ওখানে কিন্তু নন মার্কেট ইকোনমিক্সে যেখানে আছে যে অর্থনৈতিক লেনদেনে তো একটা বিষয় আছে, কিন্তু প্রযুক্তিগত জিনিস যখন আমরা নিব তখন কিন্তু যুক্তরাষ্ট্রের যাতে এখানে সামরিক স্বার্থ যাতে ক্ষুণ্ণ না হয় এটার ব্যাপারে কিন্তু আমাদের ওদের সাথে কোলাবরেট করতে হবে। তো এখন আমাদেরকে এটা দেখতে হবে যে আমরা যেই টেকনোলজিগুলো নিব সেটা যাতে আবার আমেরিকার মধ্যে এখানে হচ্ছে বিরূপভাবে যাতে এখানে এটা না মিসরিপ্রেজেন্ট না করতে। তো আমেরিকার সাথেও আমাদের কমিউনিকেশনটা করতে হবে। আর সে লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে তিস্তা। এখন তিস্তার ব্যাপারে যে আমাদের করব, আমরা তো বহু বছর ধরেই ভারতের সাথে অ্যাক্রস রিজিমস আমরা চাইছি যে তিস্তার ব্যাপারে একটা ফয়সালা হোক, কিন্তু আপাতত আমরা দেখছি এটার সম্ভাবনা খুবই কম। তো এরকম যদি একটা অবস্থা যে ওরা চীনের এখানে একটা, আমরা এখানে ভাই আরও ভালো বলতে পারবেন, এটার পরে চীনের এখানে একটা আগ্রহ আছে যে তিস্তার ব্যাপারে ওরা আমাদেরকে অর্থায়ন করবে বা ফাইন্যান্সিং করবে, এটার ব্যাপারে আমাদের একটু এখানে সতর্ক হতে হবে। কেননা চীনে যেটা হচ্ছে যে এটা হচ্ছে ওদের শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের কাছে, এবং ভারতের একটা ডিসপ্রপোর্শনেট আমি বলবো এখানে একটা ওদের সিকিউরিটি কনসার্ন আছে। বরঞ্চ এখানে একটা ভালো হতে পারে যে আমরা যদি একটা মাল্টিল্যাটারাল কোলাবোরেশন করতে পারি, যেখানে জাপান যেখানে আছে, জাপান হচ্ছে কিন্তু আমাদের সবচেয়ে ঐতিহাসিকভাবে সবচেয়ে বড় ডেভেলপমেন্ট পার্টনার। জাপানে যদি আমরা ফাইন্যান্সিংটা আনতে পারি তিস্তার ব্যাপারে, তাহলে এটা উইল বি অ্যান অ্যাকসেপ্টেবল সলিউশন টু বোথ ইন্ডিয়া অ্যান্ড জাপান, কিন্তু ইন্ডিয়ান চায়না। হ্যাঁ, কিন্তু আমি শুধু এটা বলবো যে বিএনপি যেটা এখানে ওদের বাংলাদেশ ফার্স্ট বলছে ওদের পররাষ্ট্র নীতিতে, এসেনশিয়ালি হচ্ছে বাংলাদেশের মতো ভৌগোলিকভাবে ছোট দেশ কিন্তু, এবং যারা হচ্ছে রপ্তানি এবং আমদানির উপর অন্যান্য দেশের উপর নির্ভরশীল, এবং বিশ্বের এখানে হচ্ছে এখন পুরো অর্ডার যেটা আছে ভেঙে যাচ্ছে, নতুন অর্ডার আসছে। এই সময় কিন্তু আমাদের বহুমাত্রিক
এবং হচ্ছে বাস্তববাদী পররাষ্ট্রনীতি নিতে হবে। তো এর জন্য আমাদের মাল্টিপল স্টেক হোল্ডার্সের সাথে এনগেজ করতে হবে এবং কাউকে পুরোপুরি এলিনেট না করে বা কার কোনো ক্যাম্পে না পুরোপুরি এবং একটা balance ইয়ে করতে একটা হবে। ব্যালেন্সটা এখানে হচ্ছে প্রত্যেকটা সরকারকে খুঁজতে হবে। বিএনপির জন্য এটা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনাব ইমরান সালে প্রিন্স, জি, প্রধানমন্ত্রীর চীন সফর, এটার প্রেক্ষাপট আপনার কাছ থেকে আমি আরো বাড়তি দু একটা কথা শুনতে চাই। যে ভারত খুব করে চাচ্ছিল যে প্রধানমন্ত্রী সবার আগে ভারত সফরে যান এবং ভারতের পররাষ্ট্র সচিব এসে ফর্মালি ইনভাইটও করে গিয়েছিলেন নরেন্দ্র মোদীর চিঠি হস্তান্তর করে, কিন্তু প্রধানমন্ত্রী ভারত গেলেন না। দীর্ঘদিন এটা নিয়ে একটা ধোঁয়াশা ছিল যে আসলে উনি কোথায় যাবেন। শেষ পর্যন্ত মালয়েশিয়া হয়ে উনি চীনে গেলেন। ভারত সফরে প্রধানমন্ত্রী গেলেন না এই কথাটা কিন্তু ঠিক না। ভারত সফরে প্রথম সফর। এখন যাওয়া হয়নি, হয়তো পরে যাওয়া হবে না, এটা তো আমাদের থেকে কখনোই বলা হয়নি। না, আমরা ভারতকে বাংলাদেশের নিকটতম প্রতিবেশী এবং বন্ধু রাষ্ট্র হিসাবেই আমরা জানি বা আমরা উপলব্ধিও করি, আমরা মনেও করি সেটা। তো সে কারণে ভারতে প্রধানমন্ত্রী তারেক রহমান সফরে যাবেন এটাই বাস্তবতা। কিন্তু এটা আজকে না কালকে সেটা আমরা ঠিক করব, আমাদের প্রায়োরিটি আমাদেরকে আগে ফিক্সড করতে হবে। তো আসলে এই যে পারভেজ ভাই বললেন যে আমাদের যে নীতি বাংলাদেশ ফার্স্ট, জি, বাংলাদেশে প্রথম আর কি, মানে সবার আগে সবকিছুর ক্ষেত্রে বাংলাদেশের তো সবার আগে স্বার্থটাকে বাংলাদেশের অগ্রাধিকার দেওয়া স্বার্থটাই। হবে। এখন ধরেন আমরা একটা গণ অভ্যুত্থানের পর একটা বিধ্বস্ত অর্থনীতির বাংলাদেশে আমরা নির্বাচিত হয়ে সরকার পরিচালনা করছি এবং সেই ক্ষেত্রে এইখানে আপনার আমাদের যেই প্রবলেমগুলো ফেস করতে হচ্ছে বিশেষ করে অর্থনৈতিক বিনির্মাণের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই সব দিক বিবেচনা করি তো আমাদের আগাতে হবে। আমরা চীনকেও যেরকম অগ্রাধিকার দিচ্ছি আমরা ভারতকেও দেবো, আমরা যুক্তরাষ্ট্রকেও দিব। যেখানে যেখানে বাংলাদেশের স্বার্থ থাকবে, স্বার্থ বাংলাদেশের মানুষের স্বার্থেই আমরা কিন্তু সেই সফরগুলো করব। কারণ কোন দেশে আমরা প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমান যাবেন সেটা নিশ্চয়ই প্রধানমন্ত্রী তারেক রহমানই ঠিক করবেন, তাই না? এটা তো আমি আপনি বা অন্য কোনো প্রতিবেশী বা অন্য কেউ এটা যদি বলে এটা ঠিক আমরা কিভাবে নিব আমরা ঠিক জানি না। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা অবশ্যই যাব। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরকে নিছক একটা সৌজন্য সফর যদি আমরা বলি তাহলে কিন্তু এটা ঠিক হবে না। এটা বাংলাদেশের অর্থনৈতিক পুনরুত্থান এবং কর্মসংস্থান বৃদ্ধি, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, বহুমাত্রিক পররাষ্ট্রনীতির ক্ষেত্রে নতুন যাত্রা, সেই হিসাবে কিন্তু আমরা এটাকে দেখতে চাই। চীন বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু, যেটা পারভেজ ভাই বললেন যে বাংলাদেশের মধ্যে বিশেষ করে ৭৫-এর পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেষ সময় থেকেই কিন্তু চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক মানে স্থাপন হয় এবং সেই থেকে চীনের কমিউনিস্ট পার্টি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মধ্যে একটা পারস্পরিক একটা সম্পর্ক গড়ে ওঠে। যদিও পরবর্তীতে যেই দলই ক্ষমতায় এসে আমি আছে তারপরেও যেহেতু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ই বাংলাদেশে চীনের সাথে সম্পর্ক পুনঃস্থাপিত হয়, সে কারণে চীনও এই সম্পর্ককে গুরুত্ব দেয়, আমরাও সেই সম্পর্ককে গুরুত্ব দিই। তো আমাদের যেখানে বাংলাদেশের স্বার্থ থাকবে সেখানেই আমরা থাকবো। আর বাংলাদেশের স্বার্থ হানিকর যদি কিছু, সেটা ভারত বলেন, চীন বলেন, আমেরিকা বলেন, কিংবা সৌদি আরব বলেন, কিংবা অন্য কোনো দেশ বলেন, স্বার্থ হানিকর কেউ যদি কিছু করতে চায় নিশ্চয়ই সেটা আমরা অগ্রাধিকার দেব না। একটা বিষয় এটার সাথে রিলেটেড আমি আপনাকে জানতে চাই আপনার কাছে, যে এই প্রধানমন্ত্রীর চীন সফরের আগেই আমরা অনেকগুলো ঘটনা দেখলাম বাংলাদেশে, এইটাকে আপনি কিভাবে দেখছেন? এটা খুবই সিগনিফিক্যান্ট যে প্রধানমন্ত্রী চীন সফরের ঠিক একদিন আগেই আমরা বেশ কয়েকটি উত্তেজনাকর মিছিল বা কর্মসূচি আমরা দেখতে পেয়েছি বাংলাদেশে। মানে পরপর কয়েকটা ঘটনাই ঘটছে। হ্যাঁ, সেরকমই এরকম ইভেন সীমান্তেও পুশিনের ঘটনাটা ইন্টেনসিফাই করছে, এবং এগুলো কাকতালীয় বলা যাবে না, আবার কেউ যদি এর মধ্যে অন্য কিছু খুঁজে সেটাও আবার ইয়ে করা যাবে না। তো যাই হোক, আমরা এগুলোকে আসলে আমলে নিতে চাই না। বাংলাদেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করেছে জনগণের ভোটে। জনগণের অগ্রাধিকারকেই আমরা কিন্তু এটাকে আমরা অগ্রাধিকার দেব এবং সেক্ষেত্রে কে মিছিল করলো, কে কি প্রদেশ দাবি করলো, বা কে বললো এইটা করলে ওইটা হবে, ওইটা করলে এটা হবে না, এগুলো নিয়ে আমরা কিন্তু আসলে বিবেচনায় রাখছি না। তবে যদি বাংলাদেশের স্বার্থের হানিকর কিছু দেশের ভিতর থেকে কেউ ঘটায়,
সেটা তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার শক্ত হাতে দমন করতে বদ্ধপরিকর। বাংলাদেশের অখণ্ডতা, বাংলাদেশের শান্তি শৃঙ্খলা এবং কোনো রকম আমরা কিছু এটা বরদাস্ত করবো না। এই প্রশ্নে আমরা একদম জিরো টলারেন্সে থাকবো। আজকে আমি যে কথা বললাম যে চীন তো বাংলাদেশের একটা পরীক্ষিত বন্ধু, হ্যাঁ আমরা ভারতও বন্ধু, আমরা অস্বীকার করছি না, কিন্তু ভারতের সাথে আমাদের যে অমীমাংসিত যে বিষয়গুলো রয়েছে সেগুলো সমাধানের ক্ষেত্রে বন্ধুর মতো আচরণ পাচ্ছেন, ভারতকেও এগিয়ে আসতে হবে, বাংলাদেশও আমরা এগিয়ে যাচ্ছি। আচরণ অবশ্যই বাংলাদেশকে বন্ধুর মতোই আচরণ করতে হবে। বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত, আমরা প্রতিবেশী কিন্তু পরিবর্তন করতে পারবো না, এটা বাস্তবতা, কিন্তু প্রতিবেশীর মতোই আচরণ আমাকেও করতে হবে, ভারতকেও করতে হবে। যে কোনো সমস্যার সমাধান কি করে, যে ধরেন সীমান্তে পুশিনের যে ঘটনাগুলো ঘটছে, হ্যাঁ এগুলি যেরকম আমরা বিজেপি এবং ওখানে স্থানীয় জনগণের সাথে নিয়ে এসে আমরা মোকাবেলা করছি, আবার আলোচনার টেবিলেও কিন্তু সেগুলো আলোচনা হচ্ছে। বিএসএফ বিজিবি বসে কিন্তু আলোচনা করছে না, মহাপরিচালক লেভেলে আলোচনা হচ্ছে, বা স্থানীয় কমান্ডার লেভেলেও কিন্তু আলোচনাগুলো হচ্ছে। এই আমরা ওই উত্তেজনাগুলোকে আমরা বাইরে রেখে আলোচনার টেবিলে এগুলো সমাধান করার ক্ষেত্রে বিএনপি বা এই সরকার আমরা অগ্রাধিকার দিচ্ছি। তবে হ্যাঁ, আমাদের সার্বভৌমত্ব যদি কেউ ক্ষুণ্ণ করে, যদি আমাদের দেশের স্বার্থ হানি করে, সেটা আমি আগেই বলেছি, সেটা ভারত হোক, চীন হোক, কিংবা আমেরিকা হোক, বা অন্য কোনো রাষ্ট্র হোক, সেক্ষেত্রে আমরা বিন্দুমাত্র ছাড় দেব না। এখানে আমি আগেই বলেছি, চীনে যাওয়ার আগে কতগুলি প্রকল্পের কথা এখানে এসছে, আমরা অবশ্যই সেগুলো অগ্রাধিকার দিব। বাংলাদেশে এখানে বাংলাদেশের যে আমরা সম্ভাবনা যেগুলো আছে, যেমন ধরেন বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি করা, নতুন কর্মসংস্থান, রেমিটেন্স বৃদ্ধি, কিংবা এখানে বিশেষ আপনার কি বলে চীনের যে ইপিজেড গড়ে তোলা, ইকোনমিক জোন করা ইত্যাদি, এবং এখানে বৃহৎ একটা বিনিয়োগ অবকাঠামোগত উন্নয়নের কথা বলা হয়েছে। আমাদের সেতু, রেল, আমাদের বন্দর, আঞ্চলিক অর্থনৈতিক অঞ্চলের কথা আমরা আগেই বললাম, তারপরে এক্সপ্রেসওয়ে, সেগুলোর ব্যাপারেও আমরা অবশ্যই আমরা সহযোগিতা আমরা নেব। বৈদেশিক সহযোগিতা ছাড়া তো এগুলো করা সম্ভব হবে না। আর তিস্তার ব্যাপারে যেটা বলা হয়েছে, এটা আমি একটু ক্লিয়ারই করি। আমাদের পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি গত 3 দিন আগেই তিনি বলেছেন, তিস্তা প্রকল্প আমাদের অর্থায়নে আমরা করতে চাই, বাংলাদেশের নিজস্ব অর্থে। যেমন পদ্মা প্রকল্প যেরকম আমরা নিজস্ব অর্থায়নে করব, তিস্তা ব্যারেজও আমরা নিজস্ব অর্থায়নে আমরা এটা করব। এখানে আমরা বিদেশি কোনো সহযোগিতা আমরা এটা নিরুৎসাহিত করব, আমরা চাচ্ছি না। এটা আমাদের নিজেদের টাকাতে আমরা এই জিনিসটা করতে চাই। এটা কেন, মানে আপনার এত বড় বড় প্রকল্পের সহযোগিতা নিচ্ছে না, এটা কেন নিজস্ব অর্থায়নে সরকার করতে চায়? এটা একটা ব্যাখ্যাও তো লোকজন জানতে চাইতে পারে। এটা নিশ্চয়ই একটা ব্যাখ্যা আছে। এটা আমাদের নিজস্ব অর্থায়নে যদি আমরা করি, আমাদের সক্ষমতাও এখানে প্রকাশ পাবে, এবং একই ক্ষেত্রে এইসব বিষয় নিয়ে বাইরের কেউ আপনার এখানে কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করবে না, বা করতে দেওয়ার সুযোগটা পাবে না, সেটাও আমাদের আগে দেখতে হবে। এবং অর্থনীতি আগে, ওইটাই আমাদের চিন্তা করতে হবে। এই যে আমাদের এই তিস্তার অববাহিকায় যেসব জেলা আছে, সেই জেলাগুলোর যে দুঃখ, সেই দুঃখকে আমরা মোচন করে তাদের সুখ দিতে চাই। আমরা জানেন যে এই গত কিছুদিন আগেও তো এই অঞ্চলে যে বিশাল একটা আন্দোলন হয়ে গেল, জাগো বাহে তিস্তা, যে একটা আন্দোলন হয়ে গেল, সেখানে লক্ষ লক্ষ লোকের সমাবেশ। এই তিস্তার কারণে ওই অঞ্চলের যে কৃষিক্ষেত্রে বিরূপ প্রভাব পড়ছে, মানুষের পানীয় জলের অভাব হচ্ছে, সেখানে কর্মসংস্থান হচ্ছে না, সেই সব কারণেই কিন্তু আমরা অগ্রাধিকার প্রকল্প হিসেবে এটা আমরা গ্রহণ করছি। এবং এটা গ্রহণ করার মধ্য দিয়ে ওই তিস্তা অববাহিকায় যে জেলাগুলো রয়েছে, বিশেষ করে 5টি জেলা, সেখানে যেরকম অর্থনৈতিক উন্নয়ন ঘটবে, কৃষি বিপ্লব ঘটবে, সেখানে কর্মসংস্থান সৃষ্টি হবে, সেখানে নদীতে নাব্যতার সৃষ্টি হবে, খাল বিলে পানি আসবে। আমরা সেখানে শুষ্ক মৌসুমে বর্ষা মৌসুমে পানি ধরে রেখে শুষ্ক মৌসুমে সেই পানি দিয়ে আমরা এখানে সেচ করে আমরা সেখানে যেরকম আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি করতে পারবো, একই সাথে সেখানে মৎস্য চাষ আমরা করতে পারবো। আমাদের সেখানকার মানুষকে স্বাবলম্বী করার ক্ষেত্রে নিজস্ব অর্থায়নকেই বেছে নেওয়ার ক্ষেত্রে আমরা অগ্রাধিকার দিচ্ছি। আমরা ভিন্ন একটা প্রসঙ্গে যেতে যাচ্ছি, যে অলরেডি আমরা 23শে জুনে পড়ে গেছি। 23শে জুনেকে কেন্দ্র করে কয়েকদিন ধরে একটা আলোচনা চলছে যে আওয়ামী লীগ চেষ্টা করছে, প্রতিবেশী দেশে অবস্থান করে আওয়ামী লীগ নেত্রী নানা ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, এবং তারা এর মধ্যে কোনো কোনো জায়গায় ঝটিকা মিছিল করে তারা চেষ্টা করেছে বিশৃঙ্খলা সৃষ্টি, বোমাবাজিও করা হয়েছে। এই প্রেক্ষাপটে
সরকারের তরফ থেকেও বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। আপনি এটা শুরু করেন, রাজনৈতিক বিষয় যেহেতু আমার মনে হয় যে আমরা পরে আব্বাসী সাহেবের দেখুন, কাছে এটা নিয়ে আসছি। আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। আপনারা জানেন যে এই জুলাই 2024-এর যে জুলাই আগস্টের যে আপনার আন্দোলন, সেই আন্দোলন, ছাত্র আন্দোলন বা পরবর্তীতে গণ আন্দোলন, সেই গণ আন্দোলনকে মানে নস্যাৎ করার জন্য আওয়ামী লীগ তার অঙ্গ সংগঠন সহ গোটা প্রশাসনকে যে নির্লজ্জভাবে ব্যবহার করে নির্দয়ভাবে মানুষকে হত্যা করেছে, তারা একটা গণহত্যাকারী দলে পরিণত হয়েছে। আওয়ামী লীগ এখন কোনো একটা রাজনৈতিক দল নয়, তার গণশত্রুতে পরিণত হয়েছে। তাদের নেত্রী শেখ হাসিনা, তিনি বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, এবং শুধু তাই নয়, তিনি পালিয়ে যাবার আগে 4-5 দিন আগে থেকে তার পরিবার শুদ্ধ কিন্তু বাংলাদেশ থেকে পাঠিয়ে দিয়েছেন। মানে বৃহৎ পরিবারের লোকজনকে, তার আত্মীয় স্বজন, তার আত্মীয়স্বজনকে, পরিবারের সদস্যদের দেশ ত্যাগের সুযোগ করে দিয়েছেন। তো উনি জানতেন উনি আর টিকতে পারবেন না, ওনাকে মানে পতন হবেই, শেষ মুহূর্তে উনি হয়তো চলে যাবেন। কিন্তু রাস্তায় ওনার কর্মীদেরকে লেলিয়ে দিয়ে গেছে, সাধারণ জনগণের উপর গুলিবর্ষণ করার জন্য নির্দেশ দিয়েছেন। তো সেইটার জন্য তো শেখ হাসিনা নিজেও দায়ী, আওয়ামী লীগের নেতাকর্মীরাও দায়ী, এবং প্রশাসনের অতি উৎসাহী যারা কর্মকর্তা সে সময় যা করে তারাও দায়ী। তো আজকে সেই আমি আগেই বলছি যে গণশত্রুতে পরিণত হওয়া যে দল, সেই দলের প্রতিষ্ঠাবার্ষিকী বলছেন আগামীকাল। হ্যাঁ, আওয়ামী লীগের যখন প্রতিষ্ঠা হয়েছিল অবশ্যই একটা গৌরবোজ্জ্বল অধ্যায় ছিল, এটা আমরা অস্বীকার করতে পারবো না। কিন্তু সেই দল তো আজকে সেই পরিণত হয়েছে। তাদের যে কার্যক্রম আজকে দেখেন, ফ্যাসিবাদী এই যে গণ অভ্যুত্থানে সময় তারা যে আপনার গণহত্যা করেছে বা যাই করেছে, এইটার জন্য তাদের বিন্দুমাত্র অনুশোচনা নেই কোনো একজন লোক তাদের পক্ষ থেকে। কেউ, হাসিনা তো নাই, কিন্তু অন্যরাও এটার জন্য অনুশোচনা করবে না, আমরা ভুল করেছি, আমরা জনগণের কাছে ক্ষমা চাই, সেটাও কিন্তু না, করছে না। তারা উল্টো আরো হুঙ্কার দিচ্ছে যে বাংলাদেশে তারা আবার নাকি বিপ্লব করবে। সেই দিন শেষ, আওয়ামী লীগের চ্যাপ্টার কিন্তু আর বাংলাদেশে ফিরে আসবে বলে মনে হয় না। বরঞ্চ এইসব কথা বলে আওয়ামী লীগের নিরীহ কর্মী যারা বাংলাদেশে এখন মোটামুটি জনগণের সাথে মিলে মিশে থাকার বা শান্তিপ্রিয়ভাবে থাকার একটা ব্যবস্থা করছিল বা সুযোগ তৈরি করে নিচ্ছিল, তারাও কিন্তু এটা তাদের জীবনকে আপনার মানে কি বলে হুমকির মধ্যে ঠেলে দিয়েছে। আব্বাসী, আপনার কাছ থেকে শুনতে চাই, আমি একটা লাইন শেষ করি। তো সেই কারণে আমি বলতে চাই যে এই যে এইসব করে আওয়ামী লীগের এই যে তারা তাদের কর্মীদেরকে যেরকম হুমকির মধ্যে ফেলে দিচ্ছে এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টির একটা কিন্তু চেষ্টা চালাচ্ছে। আপনি দেখেছেন গত 2 দিন আগেই মহাখালীতে সকালে 7টা না 8টার সময় তারা একটা ঝটিকা মিছিল করেছে, মানে 15-20টা তারা পটকা ফুটিয়ে এবং একটা ত্রাস সৃষ্টি করে। এই যে তাদের যে এইটা গাজীপুরে তারা মিছিল থেকে পুলিশকে হুমকি দিয়েছে। তো সেই কারণেই অবশ্যই আমাদেরকে প্রিকশন অনুযায়ী আমাদের ব্যবস্থা নিতে হচ্ছে। এবং আপনারা দেখেছেন যে আজকে 6টি জেলাতে আপনার সেনাবাহিনী মানে সিভিল প্রশাসনকে সহযোগিতা করার জন্য মোতায়েন করা হয়েছে, প্রয়োজনে আরো করা হবে। কোনোভাবেই এদের এই আস্ফালন, হুঙ্কার কিংবা এদের যে এই নাশকতা সৃষ্টির যে পরিকল্পনা বা তাদের কোনো উদ্যোগকে সফল হতে দেওয়া যাবে না। এবং রাজনৈতিকভাবেও আমরা সচেতন আছে এবং জনগণও সচেতন আছে। আপনি দেখেছেন কয়েকদিন আগে মিছিল করার সময় জনগণই তাদেরকে ধাওয়া দিয়ে আপনার পুলিশের হাতে তুলে দিয়েছে। জনাব পারভেজ করিম আব্বাসী, আপনি কি মনে করেন আওয়ামী লীগ কি আসলেই ফিরে আসতে পারবে? আপনার কি মনে হয়? দেখুন, এটার দুটো উত্তর আছে। একমাত্র মহান আল্লাহ তাআলা ছাড়া এটার উত্তর কেউ জানে না, আলেমুল গায়েব। এবং 2 হচ্ছে, পলিটিক্সে কোনো কিছু ইম্পসিবল না। আমি আপনাকে এটা বলে যে অনেকে হয়তো শুনে ক্ষিপ্ত হবেন, কিন্তু জামাতের উপর যখন নিষিদ্ধাজ্ঞা আসছিল একভাবে না আরেকভাবে, তখন সবাই বলছে জামাতের ইলেকশন মানে জামাতের পলিটিক্স তো শেষ। 2014-15 যখন ডক্টর ইমরানের সরকার ইত্যাদি, আজ হচ্ছে জামাত মেইন স্ট্রিম হয়ে গেছে এবং হচ্ছে গণতান্ত্রিকভাবে নির্বাচিত বিরোধী দল। আমি আপনাকে এটা হচ্ছে এক। যেটা আমি আপনাকে বলতে পারি যে অত্যন্ত দুঃখ লাগে যে এর ভাইয়ের সাথে একমত, আওয়ামী লীগ হচ্ছে অতি প্রাচীন একটি রাজনৈতিক দল। এটা হচ্ছে যে আমাদের যে মুসলিম লীগ, তারপর এখান থেকে হচ্ছে মুসলিম লীগের থেকে তারপর ওখান থেকে আওয়ামী লীগ হলো এটা। তো আওয়ামী লীগও কিন্তু যে দলটিকে এখান থেকে রিপ্লেস করলো, সেই মুসলিম লীগের পরিণতি থেকে শিখলো না যে এই মুসলিম লীগেরও কিন্তু উৎপত্তি স্থল হচ্ছে আমাদের বাংলা, অবিভক্ত বাংলা, বিশেষত হচ্ছে ঢাকা।
তো এইখান থেকে যেখানে এই যে মুসলিম লীগের উৎপত্তি, যেখানকার জন্য এখানকার পূর্ববঙ্গের মানুষরা মানে বাংলার মানুষরা হচ্ছে মুসলিম লীগের জন্য এখানে সোহরাওয়ার্দীকে নিয়ে আসছে ক্ষমতায়, আপনার এখানে নাজিমউদ্দিনকে নিয়ে আসছে ক্ষমতায়। তো এইখান থেকে মুসলিম লীগ নিশ্চিহ্ন হয়ে গেল। এখন এখানে আপনার প্রশ্নটা হচ্ছে জনগণের সাথে সম্পৃক্ত যদি না থাকে তাহলে ওই দলের প্রতি কিন্তু মানুষের সহানুভূতি কমে যায়। এক এবং দুই, যদি আমাকে বলেন যায় তো এক ছোট করে বলি, আমরা কিন্তু নবাব সিরাজউদ্দৌলা পলাশির যুদ্ধে কিন্তু উনি পালিয়ে গেছিলেন। ওনাকে আমরা মনে করি ট্র্যাজিক হিরো অফ বিট্রেল, কিন্তু তার চেয়েও বেশি কিন্তু আমরা সেলিব্রেট করি হচ্ছে আমাদের হচ্ছে টিপু সুলতানকে, যে মাইসোরের শ্রীরঙ্গপাত্র যুদ্ধে কিন্তু উনি ব্রিটিশের সাথে তালোয়ার হাতে যুদ্ধ করতে করতে শহীদ হয়েছেন। আমরা কিন্তু এইভাবে ওনাকে মনে করি যে এটা রণক্ষেত্র থেকে যে পালিয়ে যায় তাকে কিন্তু ইতিহাস কিন্তু ভালো চোখে দেখে না। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি এটা বলবো আওয়ামী লীগ করা কোনো দোষের কিছু না। আওয়ামী লীগের সমর্থন করতেই পারে, জামাতকে সমর্থন করতে পারে, বিএনপিকে করতে পারে, কিন্তু আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দদের মধ্যে কেউ একজন অনুতাপ প্রকাশ করলো না। কেউ একজন এখানে মানে একটা পরিবারের বাইরে আলাদা করে বললো যে আমরা এইটার সাথে আমরা হচ্ছে অত্যন্ত দুঃখিত। যারা বিদেশেও আছে বা এখানে আছে তো স্বীকারই করে না, তারা তো এটাকে সন্ত্রাসী কার্যক্রম এখনো বলে। এবং এটা আওয়ামী লীগ এবং ভারত এই দুইটা শ্রেণী, মানে একটা দেশ এবং আরেকটা মানে সামগ্রিকভাবে টোটাল আওয়ামী লীগ, সেটা টপ টু বটম, কেউই এটাকে সবাই একই ইয়েতে পিন পয়েন্টেড করার চেষ্টা করে যে এটা একটা সন্ত্রাসী কার্যক্রম ছিল জুলাই বিপ্লবটা। ভারতের মধ্যে তাও দেখবেন বেশ কিছু নীতি নির্ধারক আছে যারা কিন্তু পাবলিকলিও বলেছে যে আওয়ামী লীগকে ভোট মানে সাপোর্ট দেওয়া আনকন্ডিশনাল আমাদের ভুল হয়েছে। এটা এখন হচ্ছে আওয়ামী লীগকে সাপোর্ট দেওয়া ভুল হয়েছে, কিন্তু হ্যাঁ জুলাই বিপ্লবটাকে তারা সমর্থন করে নাই। ঠিক আছে, কিন্তু আমাদের কিন্তু 18 কোটি মানুষ কিন্তু এটা কিন্তু আমরা কি ভাবি এটা হচ্ছে উচিত। এবং এখান থেকে কিন্তু বলবো ভাই, আমার তো কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নেই, সাধারণ মানুষের মধ্যে আমার যে চাওয়াটা হচ্ছে এখান থেকে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি এদের শিক্ষা গ্রহণ করা উচিত যে এখন একটা সুবর্ণ সুযোগ আছে যে দেশটাকে গড়ে তোলার জন্য। এবং পররাষ্ট্র যে এখানে পররাষ্ট্র যেগুলো আছে, যে পরাশক্তি যেগুলো আছে, তারা বাংলাদেশের মধ্যে কিন্তু গ্রেট গেম খেলছে। শুধু ভারত কিন্তু না, এর মধ্যে চীনও আছে, এর মধ্যে যুক্তরাষ্ট্র আছে, এর মধ্যে পাকিস্তান আছে, এর মধ্যে তুরস্ক আছে। স্বাভাবিক এরাই করবে যেখানে। কিন্তু আমরা যদি আমাদের দেশের স্বার্থটা না বুঝি এবং নিজেদের মধ্যে হানাহানি করতে লিপ্ত থাকি, রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট করি, অর্থনৈতিক চাকা যদি প্রবৃদ্ধি যদি আমরা বন্ধ করে দিই নিজেদের মধ্যে মারপিট করলে, তখন কিন্তু এই অশান্তি বা অরাজকতার সুযোগ কিন্তু যে কেউ নিতে পারে। তো আমি বলবো যে এই যে জুলাই অগস্টে যে 2024 সালে এতগুলো মানুষ শহীদ হলো, বিশেষত আমাদের ছাত্ররা, তাদের এই শাহাদাতের প্রতি আমাদের এখানে শ্রদ্ধা রেখে এই দেশটাকে গড়ে তোলার জন্য আমাদের একসাথে কাজ করা উচিত। জনাব এমরান সালেহ প্রিন্স, আমরা ছোট্ট আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। এটার সাথে যে সরকারের যে 4 মাস পার হলো, এর মধ্যে আপনি ভালো মন্দ কি দেখতে পাচ্ছেন? ছোট করে আমরা মিনিট 4 আমরা আলোচনা করতে পারবো। জি, দেখুন, বিএনপি, আমি তো আগেই বলেছি যে যখন বিএনপি সরকার গঠন করলো, এমন একটা পরিস্থিতি, একটা ভঙ্গুর অর্থনীতি, ভঙ্গুর আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সব কিছুতেই একটা বিশৃঙ্খলা ছিল। অন্তর্বর্তীকালীন সরকারও গত 1.5 বছরে বা 2 বছরে যেই ধরনের তাদের কর্মকাণ্ড পরিচালনা করার কথা ছিল, তারা কিন্তু সেইভাবে করতে পারেনি, যেহেতু তারা পলিটিক্যাল কোনো গভর্নমেন্ট না বা ওই ধরনের পিছনে কোনো রাজনৈতিক শক্তি সরাসরি ছিল না। তো সেই কারণে আমরা দায়িত্ব নেওয়ার পরেই আমরা চেষ্টা করেছি। এখন এই যে প্রশাসন, এই প্রশাসন তো আওয়ামী লীগের রেখে যাওয়া প্রশাসন এবং সেখানে তো একটা দুর্বল অবস্থায় রয়েছে। এইটাকে শক্তিশালী একটা অবস্থানে নিয়ে আসা, এটা হচ্ছে আমাদের প্রধান চ্যালেঞ্জ। এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবশ্যই আমরা বলবো যে কয়েকদিন থেকে দেখছি পত্রপত্রিকায়, মিডিয়াতে যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, এই যে এটা সব জায়গাতে না, এটা আপনার কয়েকটি জেলায় এই অবনতিটা ঘটেছে। একদম সারা বাংলাদেশের যে এই চিত্র তা কিন্তু না, কম বেশি আছে, কিন্তু কয়েকটি জেলায় আছে। সেই ব্যাপারে আমরা নিয়ন্ত্রণ করছি। এবং ধরেন এই যে আজকে ধরেন জুন মাসের আমরা 22 বা 23 তারিখে কথা বলছি, গত বছর জুন মাসের 22-23 তারিখের যদি আপনারা হিসাব দেখেন, সেই তুলনায় কিন্তু এত ধরনের এই ঘটনাগুলো ঘটে নাই। কিন্তু একটা রাজনৈতিক সরকার যখন ক্ষমতায় থাকে, জনগণের নির্বাচিত সরকার যখন ক্ষমতায় থাকে, জনগণের প্রত্যাশাটাও কিন্তু অনেক বেশি থাকে। সেই প্রত্যাশা অনুযায়ী কাজ করার ক্ষেত্রে আমরা অবশ্যই একটা শক্তিশালী অবস্থানে আমরা যাচ্ছি। আপনারা দেখেছেন যে এর মধ্যেই
পুলিশ প্রশাসনকে ঢেলে সাজানোর জন্য একটা উদ্যোগ, এটা কিন্তু চলমান রয়েছে। এই রাতারাতি তো আপনার এইটা ঢেলে সাজানো যাবে না। এখন যারা আছে তাদেরকে বিদায় করা যাবে না সবাইকে। আবার নতুন নিয়োগের কথা বলা হচ্ছে, সেই নতুন নিয়োগ কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে শুরু হয়েছে। বিএনপি সরকার আসার পরেও আমরা কিন্তু সেগুলো আদৌ করছি। কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা, মানে অবশ্যই। দৃশ্যমান পরিকল্পনা না, তো অবশ্যই দেখা আছে। যাচ্ছে না। সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া কোনো সরকার তো, বিশেষ করে কোনো রাজনৈতিক সরকার তো এগিয়ে যেতে পারবে না। পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের প্রয়োজন। কৌশলগত কিছু অবস্থান রয়েছে, সেই অবস্থানটা আমরা গ্রহণ করছি। এখন রাতারাতি, আমি তো আগেই বললাম, রাতারাতি আপনি এটাকে একদম 19-20 করে ফেলতে পারবেন না। এটাকে আস্তে আস্তে এটাকে সামনের দিকে নিয়ে আসতে হবে, এবং যেখানে যেখানে দুর্বলতা আছে সেই দুর্বলতাগুলোকে আমরা সেখানে ওষুধ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যেখানে অসুখ আছে সেখানে ওষুধ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং সেই চেষ্টা সফল হবে বলে আমরা মনে করি। আইন শৃঙ্খলার পরিস্থিতিকে আমরা জোরদার করার জন্য ইতিমধ্যেই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এঙ্গেজ আছেন, এবং প্রধানমন্ত্রী নিজেও বারবার কিন্তু এই কথাগুলো বলছেন, এবং উনি নিজেও তদারকি করছেন। একটু সময় তো লাগবে, এটা একদম রাতারাতি সব এগুলো হবে না। তবে এই ব্যাপারে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই সেই নিশ্চিত করার চেষ্টা করছি। পারভেজ করিম আব্বাসী, আপনি কি মনে করেন যে সরকারের এই 4 মাসের কর্মকাণ্ডের মধ্যে কোন জায়গাগুলোতে আসলে সরকারের আরো গুরুত্ব বেশি দেওয়া দরকার? গুরুত্ব দেওয়ার মধ্যে আমি অবশ্যই বলবো যে আইন শৃঙ্খলাটাকে, মানে এটাকে আরো শক্তভাবে এখানে ইনশিওর করা। কেননা আমরা দেখেছি হালে যে এটা এখন পরিকল্পিতভাবে বলেন, বা এখানে যে নারী ও শিশুদের উপর ধর্ষণের এটা বা মবের আক্রমণ, যেটা ডক্টর ইউনূসের সরকারের আমলের সব প্রধান একটা এখানে সমালোচনা ছিল, এখনো পুরোপুরি কমেনি। তার মানে হচ্ছে যে পুলিশ প্রশাসনকে শক্তভাবে এখানে আমরা সিকিউরিটাইজ করতে তারা হবে, এখনো রাখতে হবে। অ্যাক্টিভলি ভূমিকা রাখতে পারছে না অথবা রাখছে না, দুটোর মধ্যে একটা বা দুটোই। আর 2 নম্বর হচ্ছে যে আমি বলবো যে মানে সরকারের যারা হচ্ছে মানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন বা নেতৃস্থানীয় আছেন, যেমন মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি, তাদের কিন্তু ব্যক্তিগত আচরণে আরও কিন্তু কিছু কিছু এখানে তাদের হঠকারিতার জন্য কিন্তু সরকার সমালোচিত হয়। আমরা দেখলাম যে 2টা ইউনিয়নের নাম করার ব্যাপারে তো প্রধানমন্ত্রীকে নিজেকে হস্তক্ষেপ করতে হলো। আবার আজকে পেপারে দেখলাম কোন এক এমপির ছেলে হচ্ছে যে তার নামে চাঁদাবাজির নামে একটা অভিযোগ ছিল, যে প্রধানমন্ত্রী এটাকে হচ্ছে আমি বলবো না, হ্যাঁ, তো প্রধানমন্ত্রী কিন্তু আমি একটা বলবো যে এটা একটা প্রশংসনীয়, যে উনি কিন্তু সুইফটলি ইন্টারভিন করছেন, এবং উনি কিন্তু প্রথম যাকে থেকে ধরে নেওয়া হয়েছিল তাকে তো আবার ছেড়েও দেওয়া হয়েছে আজকে। আচ্ছা, এখানে দেখা যাক এখন এখানে এটা পরে ভবিষ্যতে এখানে কি হয়, বাট এটা একটা ডেটারেন্স হলো। কিন্তু আমি আপনাকে বলবো যে প্রধানমন্ত্রীর 2-4টি ভালো জিনিসও আছে। এখানে এক হচ্ছে যে উনি প্রথম থেকে কি, এবং হচ্ছে উনি কথা কম বলেন, কাজ করতে চাচ্ছেন। বাজেটের সময় কিন্তু উনি স্বাস্থ্য এবং শিক্ষা খাতে প্রচুর টাকা বরাদ্দ দিয়েছেন, কিন্তু বাজেটটিকে ইমপ্লিমেন্ট করার জন্যে যে যার জন্য আপনাকে হচ্ছে স্বাস্থ্য সুবিধা দেওয়া হচ্ছে বা শিক্ষা বরাদ্দ দেওয়া হচ্ছে, সে যেন ঠিক মতো পায় ওটা, এবং শুধু দলীয় নেতা কর্মীরা যাতে আবার এখানে দুর্নীতি বা স্বজনপ্রীতি এখানে না হয়। এবং আরেকটি জিনিস যেটা দেখতে হবে যে কিছু পলিসি মিসস্টেপস না হয়, যেমন সাম্প্রতিককালে ইসলামী ব্যাংকের নিয়ে যে ঘটনাটা হলো, সেটাতে কিন্তু এখানে সমালোচনা কিন্তু বেশি হয়েছে। তো এবং এইরকম কারেকশনও করেছে, কিন্তু আমার কথা হচ্ছে এই মিসস্টেপগুলো না করলেই ভালো। কিন্তু সরকার হচ্ছে প্রথম দিকে 4 মাসের মধ্যে তো আমরা কিছু বলতে পারবো না, যে এর সময়টা কম। এবং আরেকটি সবচেয়ে ভালো কথা বলবো যে সরকারকে, যখন প্রথম দিকে আমরা অনেকেই সন্দিহান ছিলাম, এই যে মধ্যপ্রাচ্যে যে জ্বালানি সংকটটা ছিল, সরকার কিন্তু সুচারুভাবে কিন্তু এটাকে ট্যাকেল করতে পারছে দক্ষতা এবং ধৈর্যের সাথে। তো আমরাও এখানে বলবো যে যদি দুর্নীতি কমাতে পারে, যদি স্বজনপ্রীতি কমাতে পারে, স্বচ্ছতা বাড়াতে পারে, জবাবদিহিতা বাড়াতে পারে, তাহলে আমার মনে হয় সরকারের, এবং যদি এবং ল অ্যান্ড অর্ডারটা ইনশিওর করতে পারে, একটা বলিষ্ঠ পররাষ্ট্র নীতি হয়, রিঅ্যাক্টিভ ফরেন পলিসি না, তাহলে সরকারের জন্য এবং দেশের জন্য ভালো হবে। আপনি কিছু বলতে চাচ্ছেন? আমি বলতে চাচ্ছিলাম যে 4 মাসে অবশ্যই আমাদের রাজনৈতিক যে অঙ্গীকারগুলো ছিল, যে ইস্তেহার বা যেগুলি প্রতিশ্রুতি ছিল, সেগুলি কিন্তু বাস্তবায়ন শুরু হয়েছে। জনগণের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, আমাদের ওই যে মানে খাল খননের কর্মসূচি, কিংবা যে ধর্মীয় গুরু যারা রয়েছে তাদেরকে অর্থনৈতিক
প্রণোদনা দেওয়া এবং আরও যে অন্যান্য কর্মসূচি সেগুলি কিন্তু আমরা বাস্তবায়নের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এবং একই সাথে যে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রেও আমরা একটা মোটামুটি রোড ম্যাপ আমরা একটা তৈরি করেছি, যে আমাদের হয়তো এই বাজেট অধিবেশনের পর থেকেই আমরা সেই দিকে আমরা অগ্রসর হব। একই সাথে আমাদের অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, অর্থনীতিকে বিনির্মাণ করা, নতুন করে যে ভাই বললেন যে বাজেটের কথা, এইবারই প্রথম এত বড় একটা বাজেট দেওয়ার পরে কোনো নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়ে নাই। এবং এমন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যাতে না বাড়ে সেজন্য এগুলির প্রায় সব কটাতে কিন্তু ট্যাক্স আপনার কমিয়ে দেওয়া হয়েছে, ভ্যাট কমিয়ে দেওয়া হয়েছে। তো এগুলো তো প্রো পিপুল অ্যাক্টিভিটিসের মধ্যেই পড়ে। হ্যাঁ, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই এটা আমাদের অগ্রাধিকার দিতে হবে। এগুলো অন্যান্য বিষয়গুলোর মধ্যে এটাও একটা বিষয়, এটা সর্বোচ্চ গুরুত্ব দিয়েই কিন্তু দেখা হচ্ছে এবং কোনো জায়গায় কিন্তু কাউকে কোনোভাবে ছাড় দেওয়া হচ্ছে না। এবং উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কড়া একটা নির্দেশ দিয়েছেন দলের উপরে, কেউ যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর ক্ষেত্রে কেউ যদি আপনার জড়িত থাকে, সে যেই হোক না কেন, যত বড় নেতা হোক, যত জনপ্রিয়, যত দক্ষ সংগঠকই হোক না কেন, তাকে কিন্তু ছাড় দেওয়া হবে না। এবং সেই ব্যাপারে কিন্তু আপনার আমাদের কর্মসূচিগুলো দেখছেন, আমাদের যদিও 2-4-5 জন কিছু নেতাকর্মী যদি তারা এইসব অনৈতিক কাজে জড়িত থাকে, তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাও কিন্তু নেওয়া হচ্ছে। আমরা কিন্তু কাউকে আওয়ামী লীগের মতো পৃষ্ঠপোষকতা দিচ্ছি না বা তাদের পক্ষে আমরা সাফাই গাচ্ছি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব পারভেজ করিম আব্বাসী, আপনাকেও ধন্যবাদ এনটিভির এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা আইএফএসি নিবেদিত এই সময়ের আলোচনায় অংশ নিলেন, দুজন অতিথি তাদের বক্তব্য শুনলেন। আবার অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।